ভোটে ধাক্কার পর এবার কোর্টেও ধাক্কা। ফলতার জাহাঙ্গীর খানের অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ আর বাড়ালো না কলকাতা হাইকোর্ট। সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, পুলিশ মামলা যখন করেছে তদন্ত তো হবেই। যে 7টি এফআইআর রুজু হয়েছিল সেই এফআইআর এর ভিত্তিতে তদন্ত করার মতন সুযোগ রয়েছে। দায়ের হওয়া 7টি এফআইআর এর মধ্যে এমন তথ্য আছে বলে জানালো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ অভিষেক ঘনিষ্ঠে রক্ষা কবচের মামলায় এই কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করুন বলল আদালত। ভোটের জন্য কোনো নথি না দেখেই 26শে মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গিয়েছে, এখন আর রক্ষা কবচের কি প্রয়োজন? অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে এই রক্ষা কবচের মেয়াদ যখন কলকাতা হাইকোর্ট আর বাড়ালো না, তার মানে তো এই কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে আর কোনো আইনি বাধা রইল না। সৌভিক, দেখো, মূলত 5টি মামলার ক্ষেত্রে দু ধরনের মামলা হয়, অর্থাৎ 5টি অভিযোগকে ঘিরে কলকাতা হাইকোর্টে দু ধরনের মামলা হয় এবং সেই দু ধরনের মামলায় দুটি রক্ষা কবচ জাহাঙ্গীর খান পেয়েছিলেন এবং একটি মামলায় যে রক্ষা কবচ ছিল সেটা আগামী কাল পর্যন্ত দেওয়া হয়েছিল এবং অপর মামলায় যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তার মেয়াদ কিন্তু আজকে শেষ হচ্ছে। ফলে জাহাঙ্গীর খানের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছিল যে তার রক্ষা কবচের যে মেয়াদ রয়েছে সেটা যেন আপাততভাবে কমপক্ষে 10 দিনের জন্য বাড়ানো হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই জাহাঙ্গীর খানের আবেদনকে একেবারেই মান্যতা দেওয়া হয়নি। দুটি রক্ষা কবচই প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ মূল যে 5টি অভিযোগ হয়েছিল এবং 5টি এফআইআর হয়েছিল সেই 5টি এফআইআর এর ভিত্তিতে দুটি যে রক্ষা কবচ জাহাঙ্গীর খান কলকাতা হাইকোর্ট থেকে পেয়েছিলেন সেই দুটি রক্ষা কবচই কলকাতা হাইকোর্ট আজকে প্রত্যাহার করে নিল। ফলে এই প্রত্যাহারের সিদ্ধান্ত যখন কলকাতা হাইকোর্ট নিল তার মানেই হচ্ছে যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এখন থেকে কড়া পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে পুলিশের কাছে কার্যত আর কোনো বাধা নেই এবং আইনি যে বাধা এতদিন পর্যন্ত ছিল সেটাও আজকে থেকে প্রত্যাহার হয়ে গেল। তোমার মনে থাকবে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন প্রাথমিক পর্যায়ে রক্ষা কবচ দেওয়া হয় সেই সময় মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন যে জাহাঙ্গীর খান তিনি যখন একটা বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই কারণেই তিনি কিন্তু এই রক্ষা কবচ পেতে পারেন এবং 26শে মে পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত সেই রক্ষা কবচের মেয়াদ বহাল ছিল। কিন্তু এখন তুমি জানো যে নির্বাচন মিটে গিয়েছে, ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, ফলতায় জাহাঙ্গীর খান চতুর্থ হয়েছেন, অর্থাৎ যে প্রাপ্ত ভোট ছিল সেই প্রাপ্ত ভোটের নিরিখে তিনি চতুর্থ হয়েছেন। ফলে এই পর্যায়ে জাহাঙ্গীর খানের আপাততভাবে আর রক্ষা কবচের কোনো রকম প্রয়োজন আছে বলে আইনজীবীরা মনে করছেন না এবং কলকাতা হাইকোর্টের বক্তব্য হলো যে জাহাঙ্গীর খানের হাতে অন্যান্য যে আইনি পন্থাগুলো রয়েছে সেই পন্থাগুলো এখনো পর্যন্ত খোলা রয়েছে। তিনি গিয়ে চাইলে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারেন এবং সেই আবেদন বিশেষ আদালতের তরফ থেকে খতিয়ে দেখা হবে। কিন্তু আপাততভাবে জাহাঙ্গীর খানের সমস্ত রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট প্রত্যাহার করেছে। কড়া পদক্ষেপ অর্থাৎ গ্রেফতারির মতো কড়া পদক্ষেপে পুলিশের কার্যত আর কোনো আইনি বাধা থাকবে না। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো সৌভিক। আমি আরেকবার তোমার কাছে আসবো, কিন্তু তার আগে দর্শকদের জানিয়ে রাখি যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে জাহাঙ্গীর খানকে, সেই রক্ষা কবচ আর বাড়ালো না কলকাতা হাইকোর্ট। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে যে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করুন। পুলিশ যখন মামলা রুজু করেছে তদন্ত তখন তো হবেই বলল কলকাতা হাইকোর্ট। ভোটের জন্য কোনো নথি না দেখে 26শে মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গিয়েছে, রক্ষা কবচের আর কেন প্রয়োজন? অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরের আইনজীবীকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি। তার মানে সৌভিক, আমি আরেকবার তোমার থেকে জানতে চাইছি, যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল এই জাহাঙ্গীর খানকে না ভোটের দিন না ভোটের ফল ঘোষণার দিন আশেপাশে ওই ফলতা এলাকায় কোথাও দেখা গিয়েছিল। তার মানে এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে, কড়া পদক্ষেপ গ্রহণে প্রশাসনের কোনো বাধা রইল না। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের আজকে এই রক্ষা কবচ প্রত্যাহারের পরে জাহাঙ্গীর খানকে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কোনো আইনি বাধা পুলিশের কাছে আর থাকলো না। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি পার্থসারথী সেনের বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত যে 7টি এফআইআর হয়েছে, আগে 5টি হয়েছিল এবং তারপরে যে 2টি এফআইআর হয়েছে সেই এফআইআর এর ভিত্তিতে সেই এফআইআর এ এমন কিছু প্রাথমিকভাবে তারা ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন যে যেই ম্যাটেরিয়ালের ভিত্তিতে প্রাথমিকভাবে অনুসন্ধানের বা ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন এবং সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপও পুলিশের তরফ থেকে গ্রহণ করা যেতে পারে। সেই পর্যবেক্ষণও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে।
বলছে। কলকাতা হাইকোর্টের আরো পর্যবেক্ষণ হয়েছে, এই যে 7টি এফআইআর এখনো পর্যন্ত হয়েছে, এই 7টি এফআইআর এর প্রত্যেকটির ক্ষেত্রেই জাহাঙ্গীর খান তিনি কিন্তু মূল অভিযুক্ত। ফলে বিষয়টা এমন নয় যে তিনি কোনো মামলার ক্ষেত্রে মদত দেওয়ার শুধুমাত্র অভিযোগ উঠেছে, প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি কিন্তু কার্যত মূল অভিযুক্ত। তিনি প্রত্যক্ষভাবে বা সরাসরি তিনি এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত বলে কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ করা হয়েছে। ফলে সব মিলিয়ে জাহাঙ্গীর খান যখন তিনি মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণে কার্যত কোনো আইনি বাধা আর থাকলো না। সুব্রজিৎ, ধন্যবাদ সৌভিক। জীবনকৃষ্ণ স্মৃতি ফিরছে শান্তনু সিনহার পৈতৃক বাড়িতে। ইডির নজরে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন। শান্তনুর কান্দির প্রাসাদের পাশের পুকুরে তল্লাশি চালাতে পারে ইডি, সূত্র মারফত এমনই খবর। শুক্রবারের পর মঙ্গলবার সকাল 10টায় কান্দির বাড়িতে আসেন ইডির আধিকারিকরা। ইডির আধিকারিকদের সঙ্গে আসেন ব্যাংকের আধিকারিক। ইডির নজরে শান্তনু সিনহা বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্ট এবং তার মোবাইল ফোনেরও কিন্তু খোঁজ চালানো হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোনটি কোথায় রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে এর আগে আমরা দেখেছিলাম বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যার মোবাইল ফোন একেবারে পুকুরে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এবং সেই মোবাইল খুঁজে পেতে সিবিআইকে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় সেটাও আমরা দেখেছিলাম। আর এবার যেটা দেখা যাচ্ছে, শান্তনু সিনহা বিশ্বাস তার মোবাইল ফোনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং মনে করা হচ্ছে সম্ভবত পুকুরেই রয়েছে সেই মোবাইল ফোন। একেবারেই এই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সূত্র মারফত সেটাই মনে করা হচ্ছে। তোমাকে প্রথমেই বলি যে শান্তনু সিনহা বিশ্বাসের এই যে বিশাল বাগানবাড়ি, এই বাগানবাড়িতে এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে এবং নজরে রয়েছে এই যে আমরা পুকুরটি দেখতে পাচ্ছি। আমি আমার যে প্রতিনিধি রয়েছে তাকে বলবো এটা দেখানোর জন্য। সেখানে দেখা যাচ্ছে যে এই পুরো যে পুকুর, সেই পুকুরটিকে কিন্তু চারিদিকে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আর শুভরাজ সরকারকে বলবো সেই ছবি দেখানোর জন্য যে এই ছোট্ট পুকুরটাকে ঘিরে কি জন্য এত ক্যামেরা, এত নিরাপত্তা ব্যবস্থা, আলাদা করে বেসরকারি নিরাপত্তা রক্ষী পর্যন্ত রাখা হয়েছিল। এটাই কিন্তু নজরে আসছে এই কারণে ইডির, এবং ইডি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বাড়িতে যদি কোনো রকম কিছু না পাওয়া যায় তাহলে এই পুকুরের ওপর তাদের নজর রয়েছে এবং সেই মতোই তারা তল্লাশি চালাতে পারে। কারণ জীবনকৃষ্ণ সাহার সময় আমরা দেখেছিলাম তার ফোন কিন্তু পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। এক্ষেত্রেও শান্তনু বাবুর ফোন কিন্তু এখনো পাওয়া যায়নি এবং পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে। তাহলে কি এই পুকুরের মধ্যেই রয়েছে এবং এই পুকুরের মধ্যেই কি আর সেই খাজানা থাকতে পারে যেটা খুঁজতে এসেছে, অর্থাৎ ফোন, যেটা এই মুহূর্তে সব থেকে বড় একটি জিনিস যার মধ্যে অনেক তথ্য থাকতে পারে, যেটা জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রে উঠে এসেছিল। সেই ফোন কি এই পুকুরে থাকতে পারে? এবং এই পুকুরকে যেটা মনে করা হচ্ছে যে চিন্তা ভাবনা করা হচ্ছে যে ডুবুরি নামিয়ে কি এখানে তল্লাশি চালানো হবে, না পুরো জল ফেলে দিয়ে তল্লাশি চালানো হবে। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে সিসিটিভি ক্যামেরা দিয়ে এই ছোট্ট একটা পুকুরকে কেন 7টা সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো মুড়ে ফেলা হয়েছিল, এবং তিনি অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু কলকাতা বা বাইরে থেকে বসে এই সম্পূর্ণ পুরো বিষয়টি দেখতো। দ্বিতীয়ত, প্রতিবেশীরা বলছে এই পুকুরের জল এতটাই স্বচ্ছ ছিল যে নিচে একটা ইট পড়ে থাকলে দেখা যেত, কিন্তু বছর দুয়েক ধরে এই পুকুরে কোনো সাফ সুতরা হতো না, একেবারে নোংরা হয়ে রয়েছে। অর্থাৎ সেই কারণেই মনে করা হচ্ছে যে এই পুকুরের ভিতরে কিছু কি ফেলে দেওয়া হয়েছে। কেন এত নিরাপত্তা ব্যবস্থা? গোটা বাড়িতে নজরদারির জন্য যত সিসিটিভি ক্যামেরা নেই, শুধু এই পুকুরকে ঘিরে ততটা নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, বেসরকারি নিরাপত্তা রক্ষী, সম্পূর্ণ সবাই এখানে ছিল, নজর রাখা হতো এই পুকুরের দিকে। এবং শান্তনু সিনহা বিশ্বাস তিনি নিজে কিন্তু মোবাইলে নজর রাখতেন এবং এখানে এসে তিনি যে মোবাইলে কথা বলতেন সেই মোবাইল কোথায় গেল, এখানে আরো অনেকজন থাকতেন, তার বোন থাকতো, সেখানে কি কোন মোবাইল ছিল সেই মোবাইলগুলো কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাই এই পুকুরের দিকে, অর্থাৎ এখানেই কি রহস্যের সমস্ত কিছু লুকিয়ে রয়েছে? এই পুকুরের জলের ভেতরেই কি রহস্যের সমস্ত কিছু, অর্থাৎ এখানে খোঁজ করলেই কি রহস্যের উন্মোচন হবে? এই রকম একটা প্রশ্ন ইডি আধিকারিকদের মধ্যেও কিন্তু তাদের মধ্যে প্রশ্ন উঠেছে এবং তারা কিন্তু এই নিয়ে কথাও বলছে।
তোমাকে বলে রাখি, অন্যদিকে ব্যাংক থেকে কিন্তু আধিকারিকদের যেমন আনা হয়েছে, তেমন একজন আমিনকেও আনা হয়েছে, যিনি পুরো এলাকাটা দেখছে। এই যে বিশাল বাড়ি দেখছি, বাগান বাড়ি, প্রায় 2 কোটি টাকা খরচা করে এখানে ইটালিয়ান মার্বেল দিয়ে বাড়ি আর সমস্ত ঘর থেকে শুরু করে ছাদের ওপর তা সাজানো হয়েছে, এবং সেখানে 8টি মতো এসি রয়েছে। এবং সব থেকে বড় যে এখনো পর্যন্ত এখানে যে নথি পেয়েছে, সেই নথি তারা যেমন খুঁজছে, তেমনি এখানের একটি মোবাইল ফোন, এখানে যে মনে করা হচ্ছে যে মোবাইল ফোন এখানে আলাদা করেছিল, এবং সেই মোবাইল ফোন থেকেই তিনি এখান থেকে কথা বলতেন। সেই ফোন কোথায় গেল সেটাই কিন্তু খুঁজছে, এবং সেখানেই সমীকরণ চলে আসছে জীবনকৃষ্ণ সাহার সেই সমীকরণ, যে পুকুরের মধ্যে সেই ফোন লুকানো নেই তো, আগে থেকেই লুকিয়ে রাখা হয়নি তো, সেই কারণে এই পুকুরকে কিন্তু নজরে রেখেছে ইডি। এবং তারা মনে করা হচ্ছে, সূত্র মারফত যেটা জানতে পারছি, যে প্রয়োজনে তারা পুকুরেও তল্লাশি চালাতে পারে। রানা, তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে আপনারা জানেন গত 22 তারিখ ইডির আধিকারিকরা তারা কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে পৌঁছে যান। প্রথমে তালা ভাঙা হয় এবং তারপরে দরজায় লাথি মেরে ঢোকেন ইডির আধিকারিকরা। रुक जाना, रुक जा। বাইশ তারিখের ছবি আপনারা দেখছেন, যে একদিকে দরজার তালা ভাঙা হয় এবং তারপরে দরজায় লাথি মেরে বাড়ির ভেতরে ঢোকেন ইডির আধিকারিকরা, এবং তারা সেখানে গিয়ে একেবারে রাজপ্রাসাদের ছবি দেখে চমকে যান, যেখানে 3 বছর আগেও ভগ্নস্তূপে পরিণত ছিল এই জায়গা। 3 বছর পরে কিভাবে এই রাজপ্রাসাদে পরিণত হলো এই জায়গা, সেই প্রশ্নেরই তারা উত্তর খুঁজছেন। এবং অন্যদিকে যে পুকুরের কথা বলা হচ্ছে, যে পুকুরে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন থাকতে পারে, সেখানেও কিন্তু তল্লাশি চালানো হতে পারে, এরকম একটা সম্ভাবনার জায়গা উঠে আসছে। আবার আমরা কথা বলবো, সরাসরি রানা দাস আমাদের সঙ্গে রয়েছে। রানা, এর আগে থেকেই আমরা দেখেছি যে ইডির আধিকারিকরা এর আগে যেদিন শান্তনু সিনহা বিশ্বাসের একেবারেই রাজপ্রাসাদে পৌঁছে যান, তারাও দেখেছিলেন যে এই পুকুরের আশেপাশে একেবারে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল। তাহলে এই পুকুরে কি রহস্য লুকিয়ে রয়েছে? একেবারেই যেটা জানা যাচ্ছে, যে এই মুহূর্তে ইডি আধিকারিকদের পাখির চোখ হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের এই যে বাগান বাড়িতে পুকুর রয়েছে, সেই পুকুর এসছে পাখির চোখ। কারণ মনে করছে যে এর মধ্যেও কিন্তু কিছু পেতে পারে। কারণ গত শুক্রবারেও দেখেছিলাম বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, ইডি আধিকারিকরা আজও তল্লাশি চালাচ্ছে, কিন্তু সেইভাবে কিছু উদ্ধার এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ তার যে মোবাইল ফোন, সেগুলো কিন্তু উদ্ধার হয়নি। তাই এই পুকুরের দিকে নজর দিয়েছে তারা। এবং কেন নজর দিয়েছে তারও বেশ কিছু কারণ রয়েছে। কারণ এই ছোট্ট পুকুরটিকে ঘিরে আর সেখানে ক্যামেরা লাগানো রয়েছে, একাধিক সিসি ক্যামেরা সেখানে লাগানো রয়েছে। শুভরাজকে একবার বলবো যে দেখানোর জন্য যে ক্যামেরা কিভাবে চারিদিকে লাগানো রয়েছে। এখানে ইডি আধিকারিকদের মনে প্রশ্ন ওঠে যে একটা পুকুরকে ঘিরে এত সিসিটিভি ক্যামেরা কেন লাগানো রয়েছে, এবং এখানে নিরাপত্তা রক্ষী আলাদা করে রাখা হতো, তার কি উদ্দেশ্য রয়েছে, এটাও হচ্ছে। এবং আরেকটি প্রশ্ন এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারে, এই যে পুকুরের জল দেখতে পাচ্ছি, ঘোলাটে জল, একটা সময় কিন্তু এই পুকুরের জল ছিল একেবারে স্বচ্ছ কাঁচের মতো জল, এবং যেখানে নিচে একটা পাথর বা ইট পড়ে থাকলেও দেখা যেত। কিন্তু 2 বছর ধরে কচুরি পানা তা একেবারে ভর্তি হয়েছে, ঘোলাটে জল রয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে যে এই পুকুরকে কি কোনো রকম ভাবে কোনো কিছু লুকিয়ে রাখার জন্য ব্যবহার করেছে। কারণ এর আগেও এই ধরনের ঘটনার মধ্যে কিন্তু দেখা গেছে, জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রে দেখা গেছিল যে পুকুরের মধ্যে ফোন ফেলে দিয়েছিল যাতে কোনো রকম খুঁজে না পায়, কিন্তু সেখান থেকে সেই ফোন খুঁজে বার করা হয়েছিল, অনেক তথ্য পাওয়া গিয়েছিল। এখানেও
সেই শান্তনু সিনহা বিশ্বাসের ফোন কি এখানেই রয়েছে? ফোন ছাড়াও অন্য কোনো তথ্য, কোনো বাড়ির দলিল বা কোনো ডকুমেন্ট, সেগুলোকে প্লাস্টিকে মুড়িয়ে সেগুলোকে পুকুরে ফেলে রাখা হয়েছে? এই সমস্ত প্রশ্ন উঠছে, কারণ যেভাবে সিসি ক্যামেরা দিয়ে এই পুরো পুকুরটাকে সেখানে একেবারে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। একেবারে ভগ্নস্তূপ থেকে রাজপ্রাসাদে পরিণত হওয়া কিভাবে সম্ভব হলো, এবং এই শান্তনু সিনহা বিশ্বাসের অর্থের উৎস কি, এবং এই পুকুরেই বা পুকুরের আশেপাশে কেনই বা তিনি সিসি ক্যামেরা লাগিয়েছিলেন? সেক্ষেত্রে যে সম্ভাবনার বিষয় উঠে আসছে যে এই পুকুরেও তল্লাশি চালানো হতে পারে। আপাতত তোমায় ধন্যবাদ রানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।